কাল মঙ্গলবার নিউ ইয়র্কে রোহিঙ্গা ইস্যুতে উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত প্রায় 5 দশক ধরে রোহিঙ্গা সংকট মোকাবেলা করছে বাংলাদেশ। 2017 সালের পর যারও প্রকট হয়েছে। রোহিঙ্গা সংকটের সমাধান সূত্র কোথায় নিহিত সেই নিয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন আমাদের সাথে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শাহাব এনাম খান এবং অভিবাসন ও শরণার্থী বিশেষজ্ঞ আসিফ মনির। আপনাদের দুজনকেই স্বাগত আজকের আলোচনায়। আর সঞ্চালক হিসেবে আছে আমি তোফায়েল আহমেদ। জনাব শাহাব এনাম খান, আপনার কাছেই আসি শুরুতে। চলতি বছর 3টি বড় মানের বা বড় মাপের আন্তর্জাতিক সম্মেলন হওয়ার কথা রয়েছে রোহিঙ্গা ইস্যুতে। একটি তো হয়েছে কক্সবাজারে 3 দিনব্যাপী, কালকে একটি হচ্ছে এবং বছরের শেষে কাতারের দোহায় আরেকটি সম্মেলন হওয়ার কথা। এই যে একটি বছরে বড় 3টি সম্মেলন, আসলে এ থেকে আমাদের প্রাপ্তি কি হতে পারে? এই সম্মেলনগুলো রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারবে বলে কি আপনার মনে হয়? বা এগুলো থেকে আসলে আউটকাম কি দাঁড়াবে? ধন্যবাদ। তিনটা যে সম্মেলনের কথা বললেন, তিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটার বেশ কয়েকটা কারণ আছে। একটা বড় কারণটা হলো যে রোহিঙ্গা বিষয়টাকে গ্লোবাল স্কেলে মোমেন্টাম বজায় রাখা। কারণ আপনি অনেকগুলি কনফ্লিক্ট একসাথে ঘটছে, গাজা, ইউক্রেন, আফ্রিকাতে তো লেগেই আছে। সুতরাং সব কিছু মিলিয়ে গ্লোবাল অ্যাটেনশন শুধুমাত্র রোহিঙ্গা কেন্দ্রিক থাকাটা খুব ডিফিকাল্ট। সেই কারণে এই তিনটা সম্মেলনের গুরুত্ব রয়েছে। দ্বিতীয় সাইডটা যেটা, যে মোমেন্টামটাকে ছাড়াও হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স খুব স্বাভাবিকভাবেই এখন আর আগের মতো সহজলভ্য নয়। যেহেতু সহজলভ্য নয়, সেই কারণে আমরা দেখতে পাচ্ছি যে হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্সের যে প্যাসেজ বলতে মানে ফাইন্যান্সিয়াল বা ফুড এইড বা যে হিউম্যানিটেরিয়ান সাপোর্ট যেগুলি আছে, সেগুলির ক্ষেত্রে একটা ডিক্লাইনিং ট্রেন্ড তৈরি হয়েছে। বাংলাদেশে এরকম একটা যজ্ঞ মেনটেন করার জন্য যেই পরিমাণ অর্থের দরকার, রাফলি $900 মিলিয়ন থেকে $1 বিলিয়ন মতো দরকার, সেটা কিন্তু কখনোই আসে না। অন্ততপক্ষে গত 8 বছরে আমরা ওরকম উল্লেখযোগ্য পরিমাণ মানে বাজেট ঘাটতি কমানো সম্ভব হয়েছে, এটা কিন্তু হয়নি। ফলে বাংলাদেশের উপরে একটা ফাইন্যান্সিয়াল বার্ডেন যেরকম আছে, গ্লোবাল কমিউনিটিও এখন তার যে বিভিন্ন রকম জিওপলিটিক্যাল, ট্রেড, গ্লোবাল ইনফ্লেশন সব কিছু মিলিয়ে তার পক্ষেও এখানে সাস্টেইন করাটা ডিফিকাল্ট হয়ে যায়, যে কারণে এই সম্মেলনগুলির দরকার ছিল। আর থার্ড যেটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হলো যে এই প্রবলেম বাংলাদেশের একার পক্ষে সলিউশন করা সম্ভব না। কক্সবাজারে যে সম্মেলনটা হয়েছে, সেখানে বিভিন্ন দেশের মানুষজন এসছেন, তারা দেখেছেন, তারা চিন্তাভাবনা করেছেন, আলোচনা করেছেন, রোহিঙ্গাদের সাথে তাদের একটা ইন্টারাকশন হয়েছে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে এইটা শুধুমাত্র বাংলাদেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে ঘটলেও এই আন্তর্জাতিক সম্প্রদায়ের মায়ানমারের উপরে যেই ধরনের স্যাংশন বা যেই ধরনের অ্যাকাউন্টেবিলিটি বা যেই ধরনের প্রেশার ক্রিয়েট করা, সেটা কিন্তু সম্ভব হয়নি। ফলে বাংলাদেশের তরফ থেকে এটাকে অনেকটাই হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্সের পয়েন্ট অফ ভিউ থেকে দেখা যায়, যেখানে রিপ্যাট্রিয়েশন আসলে পুরোটাই নির্ভর করে মায়ানমারের যে রাজনীতি এই মুহূর্তে আছে, মায়ানমারের যে কনফ্লিক্ট ইকোসিস্টেমটা আছে সেটার উপরে। আর লাস্ট যে পয়েন্টটা, সেটা হলো যে আগামীকাল যে সম্মেলনটা হবে, এইটা কিন্তু ওই যে রেজলিউশন 79/2025 মধ্যে যেটা করা আছে, সেটার কতগুলি স্পেসিফিক ডাইমেনশন আছে। সাস্টেইনেবল রিপ্যাট্রিয়েশনের কথা বলা হয়েছে এবং সাস্টেইনেবল রেজলিউশন অফ দ্য প্রবলেম। এখন যেটা হচ্ছে সেটা হলো যে এই মুহূর্তে যেই পরিমাণ ইন্টারেস্ট গাজা এবং আমরা যেটা দেখলাম জেনারেল অ্যাসেম্বলিতে, সেই ক্ষেত্রে যেটা অ্যান্টিসিপেট করা যেতে পারে যে গ্লোবাল কমিউনিটির মানে ফুল রাজনৈতিক ইন্টারেস্টটা হয়তোবা এই মুহূর্তে খুব যে বড় রকমের থাকবে তা না, কিন্তু নিশ্চিতভাবেই যদি আমরা দেখি একটু হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্সের বিষয়ে যে প্রবলেমগুলি আছে, সেইগুলি নিয়ে বিস্তর আলোচনা হলে সেই জায়গাতে একটা ব্রেক থ্রু আসার সম্ভাবনা আছে। সুতরাং এই হাই লেভেল কনফারেন্সটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে দেখতে হবে যে বাংলাদেশের থেকে যে রেজলিউশন বা বাংলাদেশের থেকে যে প্রস্তাবগুলি এসছে, তার চেয়েও বড় প্রস্তাবনাগুলি দেখতে হবে যে আন্তর্জাতিক সম্প্রদায় কি দিচ্ছে। ধন্যবাদ শাহাব এনাম খান। জনাব আসিফ মনির, আমরা যদি একটু দেশের দিকে তাকাই, মানে রোহিঙ্গা প্রদর্শন যত দেরি হচ্ছে, আমাদের ভেতরের যে সংকট, রোহিঙ্গা সংকট,
সেটা তো ততই আরও প্রকট হচ্ছে নানানভাবে। 12 লাখেরও বেশি রোহিঙ্গা এই মুহূর্তে দেশে অবস্থান করছে। এই বিপুল চাপ শেষ পর্যন্ত আমাদের কি অভিঘাত বয়ে আনবে দেশের জন্য, যতদিন না আমরা প্রত্যাবাসন মানে নিশ্চিত করতে পারছি? হ্যাঁ, শেষে যেটা বললেন আপনি যে যতদিন, ওইটাই একটা মানে গুরুত্বপূর্ণ জায়গা বোল্ডভাবে বলার, যে কতদিন। এখন সেটা অনিশ্চিত একেবারেই। তো সেই জায়গা থেকে চিন্তা করলে এটার অবশ্যই একটা দীর্ঘ সময়টাকেই মাথায় রাখতে হবে। 2017-র আগেও কিন্তু এখানে রোহিঙ্গারা ছিল, আপনারা যেটা বলছিলেন অনেক আগে থেকে, বা আপনাদের প্রতিবেদনের মধ্যে এসে যে 50 বছরের কথা বলছেন। আবার 2017 থেকে কিন্তু তখন প্রতি বছরই এরকম অন্তত একটা রেটরিক ছিল, বা ভাষ্য, সরকারি ভাষ্য এরকম ছিল যে অল্প কিছুদিনের মধ্যে তারা ফেরত যাচ্ছে। কিন্তু এটা আমরাও বুঝতে পারি যে এটা অত সহজ বিষয় না। এবং এখন আজকে এই মুহূর্তে বসে যদি আমরা আলাপ করি, বা এই যে আন্তর্জাতিক সম্মেলন আগামীকাল হবে সেখানে, বা দোহার সম্মেলনে, সেখানেও এটার দীর্ঘ একটা সময় হতে যাবে। একটা জিনিস যেটা সাহেবনামভাবে বললেন যে হ্যাঁ, এটা হয়তো আমাদের মানবিক সহায়তার জায়গাটাই বেশি আলাপ হবে, কিন্তু এটা রাজনৈতিক সমাধানের জায়গায় হয়তো কিছু প্রস্তাবনা আসতে পারে। তো সেই দিক থেকে এইটার ধরেই নেওয়া যায় যে আমাদের এখানে আপনি যে বাস্তবতার কথা বলছেন, সময়টা বেশি লাগবে, এবং সেই জন্য একটু নতুনভাবে ভাবার প্রয়োজন রয়েছে। এখন যেহেতু এখানে সরকার পরিবর্তন হয়েছে, এখানে কর্মকৌশল পরিবর্তনের কথা ভাবা যেতে পারে, একটু নতুনভাবে বিশ্লেষণেরও প্রয়োজন থাকতে পারে। যে যদি এটা এখন আরও একটা দীর্ঘ সময় যায়, এখানে যেহেতু এখন রোহিঙ্গা বিষয়ে বাংলাদেশে কোনো কর্মকৌশল, বা আমরা যদি স্ট্র্যাটেজি বলি, সেটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি বলি বা পররাষ্ট্রনীতির স্ট্র্যাটেজি বলি, সেরকম কূটনীতিক স্ট্র্যাটেজি ওভাবে নাই, সেরকমভাবে ছিলও না এর আগে। 2013-তে একটা হয়েছিল, যেটা খুব খুব রুডিমেন্টারি ফর্মে একটা ছিল, খুব ভাষা একটা জায়গা ছিল। তো সেইটা এখন ভাবার একটা সুযোগ। এমনও হতে পারে যে আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশ যে বক্তব্য দিচ্ছে বা অন্যান্য রাষ্ট্রগুলো যা বলছে, সেটার ভিত্তিতে একটা পরিকল্পনা করা যেতে পারে যে ঠিক আছে, এখানে যদি আরও অনেক দিন থাকে। যেমন একটা বড় সংকট হচ্ছে যে আমরা যখন 17-তে অনেক আসলো, তার আগে থেকেই কিন্তু বিভিন্ন জায়গায় ছোট ছোট ক্যাম্প অনুযায়ী ছিল, মেরিন ড্রাইভের পাশে দিয়ে বা বিভিন্ন জায়গায়, টেকনাফ এবং উখিয়া। কিন্তু তখন ব্যবস্থাপনার জন্য সব অধিকাংশ নিয়ে আসা হলো উখিয়াতে। এটা এই ধারণা থেকেই হয়তো যে একটা অল্প দিন পরে এরা চলে যাবে, এবং এদেরকে ব্যবস্থাপনাটা একটা জায়গায় থাকলে দেখভাল করাটা সহজ হবে। এখন যত সময় যাচ্ছে, ওই সুনির্দিষ্ট উখিয়া এলাকার মধ্যে আত্মসংকুলন হচ্ছে না। কাজে এখন ভাবার প্রয়োজন আছে যে ঠিক আছে, আমরা অন্য কোথাও না যাই, কক্সবাজারের অন্য কোনো জায়গায় আরও কিছু করা যায় কিনা। আবার একটা ফর্মুলা আমরা দেখলাম যে ভাষাঞ্চর, কিন্তু সেটাও দেখা গেল যে কস্ট এফেক্টিভ হচ্ছে না। প্রথমে ছিল 1 লাখের পরিকল্পনা, যেটা সরকার নিজে শুরু করেছিল, তৎকালীন সরকার, কিন্তু তাদের আর্থিক এতে কুলায়নি। কাজে তখন আন্তর্জাতিক মহলের কাছেই কিন্তু তারা অনুদান চেয়েছে, কিন্তু সেখানে 32,000-এর কথা আমরা জানি। কাজে ওইটাও একটা স্টেলমেট হয়ে আছে। কাজে এটা একটু ভাবার দরকার যে উখিয়া ছাড়া আর অপশন আমাদের কি আছে, প্ল্যান বি, প্ল্যান সি, এগুলো ভাবতে হবে। ধন্যবাদ আসিফ মনির। জনাব শাহবানম খান, কালকেই আমরা দেখছিলাম যে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান বলছেন যে রাজনৈতিক হস্তক্ষেপের সময় এসছে, বিশেষ করে রাখাইনের 85 থেকে 90% জায়গা এখন আরাকান আর্মির দখলে, এবং সেখানে পরিস্থিতি বেশ ভালো। আপনি বক্তব্যটিকে সমর্থন করেন কিনা? রাজনৈতিক হস্তক্ষেপটা কে করবে? এখানেই মূল প্রশ্নটা। কারণ আমাদেরকে 3টা জায়গা মনে রাখতে হবে। একটাকে বলা হয় ভূকৌশল বা ভূ রাজনীতি, রাইট? এখানে 2টা মেজর অ্যাক্টর আছে, একটা ভারত আর একটা চীন। সুতরাং তাদের স্টেক কিন্তু মিয়ানমারে আমাদের চেয়ে অনেক বেশি, এবং তাদের যে যোগাযোগ হিস্টোরিক, মানে মায়ানমারের সাথে এই 2 দেশের যোগাযোগ আজকে থেকে না, সেই 40-এর দশক থেকে। এবং এটাও মনে রাখতে হবে যে মায়ানমার মিলিটারি কিন্তু মায়ানমার রাষ্ট্রের চেয়ে পুরনো। আগে মিলিটারি গঠিত হয়েছে, তারপরে মায়ানমার রাষ্ট্র তৈরি হয়েছে, কারণ মায়ানমার মিলিটারি গঠিত হয়েছে মালেতে, তাই না? সুতরাং এই জায়গাতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে 2টা মেজর পাওয়ার খুব স্বাভাবিকভাবেই এইখানে একটা প্রোটেকশনিস্ট অ্যাক্টর হিসেবে কাজ করবে। তাহলে থাকে দ্বিতীয় অপশন, সেটা হলো পশ্চিমা বিশ্ব। পশ্চিমা বিশ্ব এখন তার নিজস্ব যে প্রবলেমগুলি আছে, তার যে জিওপলিটিক্যাল ইকুয়েশনসগুলি আছে, সেটা গাজা হোক, সেটা ইউক্রেন হোক, সেটা মিডল ইস্ট হোক, সেটা নিয়ে বিস্তরভাবে ব্যস্ত। সুতরাং তাদের পক্ষেও এই মুহূর্তে মানে এই রাজনৈতিক বড় রকমের পট পরিবর্তন করা মিয়ানমারে সোজা হবে না। এটা মানে নেপাল না বা ইয়ে না। সুতরাং সেইখানে একটা বড় রকমের স্ট্রং পলিটিক্যাল হোল্ড আছে। যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যে আরাকান আর্মি যে 75 বা 80% তারা ধরে রেখেছে, এটা যেরকম সত্যি কথা, সেই হিসাবে আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে দেখতে যে তাতমাদৌ, অর্থাৎ
বার্মিজ মিলিটারি এবং তার যে সহায়ক শক্তিগুলি আছে তারা ভবিষ্যতে কিভাবে রিটালিয়েশনের দিকে যান। এবং সেইখানে এই যে 75%, 80%, 85% ধরে রাখা এটা নাও সম্ভব হতে পারে। সুতরাং সেই জায়গাতে আমার মনে হয় যে আমাদেরকে একটু ধৈর্য ধরার দরকার আছে, কারণ এটা পুরোটাই এখন যে পর্যায়ে গেছে সেটা হলো মিলিটারি ট্যাকটিক্যাল ইস্যু বিটুইন আরাকান আর্মি অ্যান্ড তাতমাদু। এখন তাতমাদুর ক্ষেত্রে কি হচ্ছে, আরাকান আর্মির ক্ষেত্রে কি হচ্ছে? আরাকান আর্মির সময় তো গত 2 বছরে, কিন্তু গত 1 বছরের মধ্যে 80,000-এর উপরে রোহিঙ্গা বাংলাদেশে এসছেন। সুতরাং সেই জায়গাতে কিন্তু ইউএনএও এক ধরনের কথাবার্তা হচ্ছে যে অ্যাকাউন্টেবিলিটি শুধুমাত্র যে তাতমাদু না, সেখানে কিন্তু আরাকান আর্মি বা অন্যান্য যারা আছেন তাদের অ্যাকাউন্টেবিলিটির কথাও এখন এসছে। সুতরাং সেই জায়গাতে বাংলাদেশের ভূমিকাটা আসলে কতটুকু হবে, সেখানে আমি মনে করি অন্ততপক্ষে এই সরকারের এই সদ ইচ্ছাটা আছে যে তাদেরকেও অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনা। তাহলে গেল সেকেন্ড ইস্যুটা। থার্ড ইস্যু যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো যে মায়ানমারে ইলেকশন আছে। ইলেকশনটা এই কিছুদিনের মধ্যেই ইলেকশনটা হবে আশা করা যায়। তো ডিসেম্বর নাগাদ যদি ইলেকশন হয়, সেখানে দেখতে হবে যে এই ইলেকশনে যদি আগের মতোই মিলিটারি তার মতো করে ইলেকশন করে, তাতমাদু তার মতো ইলেকশন করে 25% সিট পার্লামেন্টে তাদের জন্য রিজার্ভ রেখে যদি যায়, তাহলে এই ইলেকশনের ভ্যালিডেশনটা কে দিবে? এখন যদি ভারত, চীন, আসিয়ান তারা যদি এই ইলেকশনটাকে ভ্যালিডেশন দেন, তাহলে তো আপনার তাতমাদুর লেজিটিমেসি আবার আগের মতোই হয়ে গেল, তখন পলিটিক্যালি লেজিটিমেট হয়ে গেল। সুতরাং সেই জায়গাতে গিয়ে মানে আরাকান আর্মির অবস্থানটা পোস্ট ইলেকশনে কি দাঁড়াবে সেটাও দেখতে হবে। এখন বাংলাদেশের জন্য অপশনসগুলি কি আছে, এখানে আমি একদম মানে সোজা সাপটা ভাষায় বলে দিই, সেটা হলো বাংলাদেশের জন্য 3টে অপশন খোলা আছে। দ্য ফার্স্ট অপশন যে বাংলাদেশের কাছ থেকে একটা বড় রকমের, যেটাকে আমরা বলি যে ডেটারেন্স তৈরি করা, মিলিটারি ডেটারেন্স তৈরি করা, এবং সেই ক্ষেত্রে বাংলাদেশের একটা প্রিপেয়ারনেস থাকা দরকার। সেকেন্ড যেটা হলো যে রোহিঙ্গাদেরকে তাদের পলিটিক্যাল রাইট যেটা এবং তাদের যে সিভিল রাইট, সেটার জন্য তাদেরকে ব্যবস্থা গ্রহণ করা, অর্থাৎ তাদেরকে সেই পলিটিক্যাল দায়িত্বটা নেয়া তাদেরকে, কারণ তারা যদি পলিটিক্যাল দায়িত্ব না নেন, সভরেন রাষ্ট্র হিসেবে তো আমি বর্ডার ক্রস করে একটু ওপারে যেতে পারি না। সুতরাং এটা রোহিঙ্গাদের, যেহেতু আমাদের একটা ফর্মাল এগ্রিমেন্ট আছে এফডিএমএন, ফোর্সফুলি ডিসপ্লেসড মায়ানমার ন্যাশনালস, এটা মায়ানমারও এটাকে এগ্রি করেছেন তাদের ব্যাপারে। সুতরাং তাদের মায়ানমারে ফেরত যাওয়ার এই লিগ্যাল ডকুমেন্ট। আর লাস্ট অপশন যেটা থাকে সেটা হলো খুব স্বাভাবিকভাবে ডিপ্লোম্যাটিক প্রসিজিওর। এখন ডিপ্লোম্যাটিক প্রসিজিওর যেটা আসিফ ভাই কিন্তু ক্লিয়ারলি বললেন, ইটস এ লং টার্ম প্রসেস, এবং সেই ক্ষেত্রে আমাদেরকে চিন্তা করতে হবে প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি কি। ধন্যবাদ শাহবান খান। জনাব আসিম মনির, আমরা তো আলোচনায় দেখলামই বা বললেন যে হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স কমে আসছে, তো সরকারও উদ্বিগ্ন এই নিয়ে। আন্তর্জাতিক দাতা সংস্থারা কতটুকু প্রতিশ্রুতি দেবে সে বিষয়গুলো যদি এখনো পরিষ্কার না, তো এই সমস্যা তো মোকাবিলা আমাদের করতেই হবে। তো এইটার একটা পটেনশিয়াল সলিউশন কি হতে পারে, যে ক্রমহ্রাসমান যে বিদেশি সহায়তা, এটার প্রেক্ষিতে আমাদের তো এদের সহায়তাগুলো চালু রাখতে হবে বা এদের করতে হবে। তো এটা মানে সলিউশন কি হতে পারে? সলিউশনে কিন্তু অলরেডি কাজ চলছে, কারণ এই বছরের শুরুর দিক থেকেই তো আমরা দেখেছি যে ডিক্লাইনের যেটা, আর একটা গুরুত্বপূর্ণ যে এই ঘাটতিটা অনেক বছর ধরে আছে। আপনি 8 বছরের কথা বলছিলেন, সো সেটা প্রতি বছরই ছিল, এবার আর একটু বেশি হচ্ছে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের তাদের পররাষ্ট্রনীতি এবং তাদের বিভিন্ন নীতিমালার কারণে। তো সেই চেষ্টাটা যেটা কক্সবাজারে গত কয়েক মাস ধরে হচ্ছে, যেমন প্রতি বছর যেটা করা হয় যে একটা জয়েন্ট রেসপন্স প্ল্যান হয়, পরিকল্পনা করা হয় সরকার, আন্তর্জাতিক সংস্থা, দাতা সংস্থা সবাই মিলে। তো সেখানে ওই ঘাটতিটা কিভাবে মোকাবেলা করা যায় এটার একটা চেষ্টা করা হয়। তো এবার বছরের প্রথমার্ধ থেকেই সেটা চেষ্টাটা শুরু হয়েছে, যে যেহেতু এবছর একটা নতুন ভাবে এটার একটা জটিলতা তৈরি হচ্ছে, সেই ক্ষেত্রে যেটা চেষ্টা করা হচ্ছে যে বিভিন্ন সংস্থা যৌথভাবে কাজ করে কি করে এখানে কস্ট কমিয়ে আনতে পারে, তাদের মানুষের মানে তাদের লোকবল, সুযোগ সুবিধা কমিয়ে দেওয়া হচ্ছে কিনা সেইটা এখনো অতটা না। কারণ আমরা দেখেছি যে বিশেষ করে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের খাদ্য সহায়তার জায়গায় প্রথমে কিন্তু অনেকখানি কমিয়ে নিয়ে আসতে হয়েছিল, তারপরে কিন্তু তারা আবার আরেকটু বাড়াতে পেরেছে। হ্যাঁ, তো সেরকমভাবে কিন্তু খুব যে চাপ পড়েছে তা না, কিন্তু এটা মোকাবেলার জন্য এখন যেটা হচ্ছে, যেটা একটু আগে বলছিলাম, যে আমাকে একটু সুদূর প্রসারী পরিকল্পনাটা করতে হবে। আগামী 3 মাস 6 মাস এভাবে হবে না। 1 বছর বা এর আগেও কিন্তু এরকম এসেছিল যে যখন জয়েন্ট রেসপন্স প্ল্যান করা হচ্ছে 1 বছর না 3 বছরের পরিকল্পনা। তো সেটা করলে হয় কি, আপনি প্রজেকশনটা করা যায় যে আমার ফান্ডিংটা কীরকম আসতে পারে।
একটা সুযোগ আছে যে কালকে যে সভাটা হবে এবং দোহার সভা থেকে যদি অ্যাডিশনাল কিছু ফান্ডিংয়ের কমিটমেন্ট আসে, হয়তো ধরা যাক যে মার্কিন যুক্তরাষ্ট্রে কী বলবে সেটা বলা মুশকিল, কিন্তু অন্যান্য জায়গা থেকে ইউরোপিয়ান ইউনিয়ন হোক বা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি হোক বা অন্যান্য যারা সব দাতারা আছে বা এশিয়ান যে সংস্থাগুলো আছে, আমরা এর মধ্যে একটা সংবাদ দেখলাম যে জাপান কিছু দিচ্ছে, কিন্তু এগুলো খুবই নগণ্য ওই অর্থে যে যতটা প্রয়োজন। তো সেইটা যদি কমিটমেন্টগুলো আসে সেই অনুযায়ী প্ল্যানিংটা আগামী কয়েক মাসে করাটা সহজ হবে। কাজেই টাইমিংটা গুরুত্বপূর্ণ। এখন যেটা কালকে হচ্ছে, এখানে যদি একটা অংশ আসে যে কেউ যদি সরাসরি কমিটমেন্টের জায়গাগুলো আসে, অথবা কমিটমেন্টের একটা ডেডলাইন তৈরি হয় যে এতদিনের মধ্যে আমরা কমিটগুলো করব, তাহলে যে ঘাটতির কথা আপনি প্রশ্নটা করলেন সেইটাকে মোকাবেলা করা সম্ভব। মাঠ পর্যায়ে যারা কাজ করছে, আমাদের সরকারের যারা আছেন এবং আন্তর্জাতিক সংস্থাগুলো, তারা কিন্তু দে আর অ্যাওয়্যার অফ ইট, তারা চেষ্টা করছেন যে এটাকে মোকাবেলা কীভাবে করা যায়। কাজে যতটা আমরা ভাবছি আশঙ্কা তো অবশ্যই আছে, কিন্তু সেটাকে মিনিমাইজ করার জন্য একটা প্রক্রিয়া অলরেডি চলছে। ধন্যবাদ আসিফ মনির। আমাদের একটা বিরতি নেওয়ার সময় হচ্ছে, আমরা একটা বিরতি নিয়ে আসি। দর্শক আমাদের সাথে থাকুন, ফিরে আসছি একটু পরে। জনাব শাহাব এনাম খান, আমরা যখন এই রোহিঙ্গা প্রত্যাবাসনের কথা বলছি তখন কিন্তু বিভিন্ন সময় আলোচনা হয়েছে, মধ্যস্থতাকারী হিসেবে বিভিন্ন দেশ ভূমিকা পালন করেছে, বিশেষ করে চীন সবসময় ছিল। তো এই যে একটা বিষয় হচ্ছে দ্বিপাক্ষিকভাবে আগানো, আর একটা হচ্ছে বহুপাক্ষিকভাবে আগানো। তো আমরা যখন এই আলোচনাগুলো করছি, আমাদের মানে মধ্যস্থতায় যে দেশগুলো আছে তাদের সদিচ্ছা, তাদের ভূমিকা, কখনো কখনো মনে হয় যে আসলে রোহিঙ্গা প্রদর্শনকে আদৌ হবে কিনা। আপনি একটু বলবেন যে আসলে আমরা যেভাবে এগোচ্ছি, একটা শব্দ আছে, দ্বিপাক্ষিক তো প্রায় বন্ধই, বহুপাক্ষিকভাবে যে এগোনো সেটাও আসলে এখন কি পর্যায়ে আছে, বা এটা আদৌ কোনো ফল আসবে কিনা? একটা শব্দ আছে, সেটার নাম জাতীয় স্বার্থ, ন্যাশনাল ইন্টারেস্ট। তো ন্যাশনাল ইন্টারেস্টের বাইরে কোনো দেশ কোনো কিছু করে না। মানে প্রথম কথা হলো যে চীন তার জাতীয় স্বার্থটা কোথায়, তার অনেকগুলি কম্পালশন আছে মায়ানমারকে নিয়ে, বে অফ বেঙ্গল থেকে শুরু করে সব কিছু। সুতরাং সে সবসময় চাইবে যে বাংলাদেশের সাথে মায়ানমারের সম্পর্কটা বেটার হোক, এই বিষয়ে কোনো দ্বিমত নাই। কিন্তু তার মানে এইটা না যে তাতমাদর উপরে গিয়ে বাংলাদেশের প্রায়োরিটিটা তার জন্য দেখা, তার জিওগ্রাফিক্যালি ভারতের সবচেয়ে বড় কম্পালশন জিওগ্রাফি, বর্ডার। আপনি যদি মণিপুর দেখেন, ত্রিপুরা দেখেন, আসাম দেখেন, এগুলি প্রত্যেকটাই, নাগাল্যান্ড বা ওই অঞ্চলগুলি যেগুলি দেখেন না কেন, এর মেজরিটির সম্পর্ক হলো কনফ্লিক্ট এরিয়াজ ইন মিয়ানমার। সুতরাং ভারতের এটা একটা বড় কম্পালশন, রাইট? সুতরাং তার জন্য মায়ানমারের সাথে সম্পর্ক স্টেবল রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কারণে সে তিনটা পর্যায়ে এনগেজ হয় মায়ানমারের সাথে। একটা হলো নোপিডো পর্যায়ে, তাতমাদ স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ কাউন্সিল থেকে শুরু করে সেটা। তারপরে হলো রেবেল গ্রুপগুলির যে পলিটিক্যাল অ্যাক্টর আছে, চীন বলেন, চীন ন্যাশনাল ফ্রন্ট বলেন, বা এদের সাথে হওয়া। আর থার্ড লেভেলে সে হলো যে রাখাইনে, অর্থাৎ আরাকান আর্মি বা এদের সাথে যোগাযোগ করা। সুতরাং সেখানে তার একটা রিসোর্স কনফ্লিক্টের বিষয় আছে। সুতরাং এইখানে মধ্যস্থতার ক্ষেত্রে তাদের গুডউইলটা সর্বোচ্চ হতে পারে, কিন্তু এর বাইরে আসলে করার কিছু নাই। তাহলে থাকলে হলো আপনার জাতিসংঘ। জাতিসংঘ যেটা করছে সেটা তার সর্বোচ্চ লেভেলেই করছে, যে কারণে বহুমাত্রিক পন্থায় আমরা আছি। সুতরাং বহুমাত্রিক পন্থায় আমরা সাকসেসফুল বলেই এই যে হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্সগুলি বা সাপোর্টগুলি কিন্তু এখনো সাস্টেইন করানো যাচ্ছে। এখন মুশকিলটা থাকে যে তাহলে আরেকটা অ্যাক্টর থাকে, সেটা হলো আসিয়ান। এখন আসিয়ানের সদস্যভুক্ত দেশ তো মায়ানমার। সুতরাং আসিয়ানের মধ্যে দুটো মুসলমান দেশ আছে, তিনটা ইনফ্যাক্ট, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনেই, এবং তার বাইরে যারা আছে তাদের সাথেও মায়ানমারের সম্পর্ক কিন্তু পলিটিক্যালি স্টেবল। মানে তারা বিভিন্নভাবে মায়ানমারকে ক্রিটিসাইজ করলেও অ্যাট দি এন্ড অফ দ্য ডে তারা কিন্তু অ্যাকসেপ্ট করে নেয়। তার মানে আমার জন্য পলিটিক্যাল মধ্যস্থতা করার জন্য খুব বেশি অপশন নাই, যদি ওই 3 নম্বর যে সম্মেলনটার কথা বলা হচ্ছে যে সেইখানে যদি মালয়েশিয়া একটা ভূমিকা নিবে, আমরা মালয়েশিয়া ভূমিকা নিতে গেলেও তার তো আসিয়ান কম্পালশন আছে। সুতরাং আমরা ওভার এস্টিমেট করে ফেলি যে মালয়েশিয়া বোধহয় প্রবলেম সলভ করে দিবে কি করে, কারণ মালয়েশিয়ারও তো তার একটা তো স্টেক হোল্ডার হলো থাইল্যান্ড, তার স্টেক হোল্ডার লাও, কম্বোডিয়া সবই। সুতরাং সেই জায়গাতে মালয়েশিয়া নিশ্চিতভাবে একটা ভালো ভূমিকা পালন করবে, দুতিয়ালির ক্ষেত্রে একটা ভালো সম্পর্ক রাখতে পারে। কিন্তু সেইটার জন্য যদি আমি ওভার স্ট্রেচ করি তাহলে হয়তো বা আমি খুব বেশি রেজাল্ট এই মুহূর্তে পাবো না। নিশ্চিতভাবে আনোয়ার ইব্রাহিম বা যারা আছেন মালয়েশিয়ান মুসলিম কমিউনিটি খুব স্বাভাবিকভাবে আমাদের প্রতি যথেষ্ট সিম্প্যাথি তাদের আছে, কিন্তু মুশকিলটা হলো যে পলিটিক্যাল কার্ড বা জিও পলিটিক্যাল কার্ড তাদের জন্য একটা কম্পালশন আসিয়ান। আর লাস্ট পয়েন্টে থাকে যে কাতার, এবং আমি মনে করি যে কাতার ইজ অ্যান অপশন।
কারণ কাতারে অনেকগুলি নেগোসিয়েশন হয়েছে, ভালো হয়েছে, কিন্তু মুশকিলটা হচ্ছে যে মায়ানমারের যে পলিটিক্যাল সিচুয়েশন, মায়ানমারের যে পলিটিক্যাল অরবিট, সেই অরবিটটাতে আসলে কাতার কতটুকু ভূমিকা রাখবে। এবং আমি মনে করি যে ভবিষ্যতে যারা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবেন তাদের জন্য আসলে এই প্রসেসগুলিকে কন্টিনিউ করাটা জরুরি হয়ে যাবে। এবং আমি মনে করি কাতার ইজ এ ভেরি গুড অপশন। কাতারে মিটিং হওয়াটা, সম্মেলন হওয়াটা খুবই জরুরি। এটা থার্ড, কিন্তু এখানেও আপনার মনে রাখতে হবে যে গ্লোবাল জিও পলিটিক্সে পশ্চিমা রাষ্ট্ররা কিন্তু এটাকে যে খুব ভালোভাবে দেখবে তাও না কিন্তু। কারণ এখানেও তাদের একটা পাওয়ার, আমাদের যে পাওয়ার ইকুয়েশনের দিকে আমরা অন্যদিকে ঝুঁকে পড়ছি, সেটাও কিন্তু অনেক ক্ষেত্রে ভালোভাবে নাও নিতে পারে। এবং পার্টিকুলারলি আফটার দোহাতে যেটা হয়েছে ইসরায়েলি অ্যাটাকের পরে, স্বাভাবিকভাবেই এখন জিও পলিটিক্যাল ইন্টারেস্টগুলি, বাট দোহা আমার কাছে মনে হয় যে এই জায়গাটা যদি বাংলাদেশের বর্তমান সরকার এবং ভবিষ্যতে যারা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবেন তারা যদি কন্টিনিউ করেন, হয়তো বা আমরা একটা অল্টারনেট প্ল্যাটফর্ম পেতে পারি যেটা অনেকটা সাকসেসফুল হতে পারে। ধন্যবাদ জনাব আসিফ মনির। আমরা দেখছিলাম যে তৃতীয় কোনো দেশে রোহিঙ্গাদের প্রত্যাবাসন, মানে কিছু উদাহরণ দেখেছি, কিন্তু লার্জ স্কেলে কিছু হয়নি। সেটার কোনো সম্ভাব্যতা বা পটেনশিয়ালিটি আপনার আছে কিনা, আপনার কি মনে হয়? সেটা কিছুটা হয়তো এই যে কালকের সভায় আলোচনা আসতে পারে, কারণ ওখানের যেসব আলোচ্য বিষয়গুলো আছে, বিশেষ করে দেখছিলাম যে জাতিসংঘের যে মানবাধিকার কমিশন, তারা মানবাধিকার দপ্তর, তারা যে রিপোর্টটা এখানে সাবমিট করছে, যেটা হয়তো কালকেও আলোচনায় আসবে, সেখানে তারা বিভিন্ন অপশনের মধ্যে কয়েকটা জিনিস বলেছে যেগুলো বাংলাদেশের জন্য স্পর্শকাতর বিষয় আছেই। লোকাল ইন্টিগ্রেশনের প্রসঙ্গটা নিয়েও তারা আলাপ চায়, এবং সেটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশের কথা বলে তারা বলছে না। ওই রিপোর্টটা কিন্তু বলছে যে আসলে আরও কয়েকটা দেশে তো আছে, যদিও বাংলাদেশের সংখ্যাটা বেশি। তো লোকাল ইন্টিগ্রেশনের একটা বিষয় আছে, পাশাপাশি হচ্ছে থার্ড কান্ট্রি রিপ্যাট্রিয়েশন বা রিসেটেলমেন্ট। সেইটার যেটা হয়েছে যে এটা কিন্তু আসলে যথেষ্ট পরিমাণে এটাকে এক্সপ্লোর এখন পর্যন্ত করা হয়নি। এখন পর্যন্ত দেখা গেছে যে পশ্চিমা বিশ্বে বা উন্নত বিশ্বে খুব অল্প সংখ্যকভাবে করা হয়েছে, কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ায় সেটা সম্ভব কিনা, সেটার সম্ভাব্যতা, যদিও সেখানে এগেন এটার স্থানীয় যে আমরা ভূ রাজনীতির কথা বলছি সেটা ভাবার বিষয় আছে। কিন্তু এই আলাপ আলোচনাটা টেবিল টকে বাংলাদেশ আনতে পারে, যেহেতু বাংলাদেশের উপরে একটা বড় চাপের জায়গা আছে। অন্তত আসিয়ান দেশগুলোর সাথে যদি সেখানে একটা জায়গা তৈরি করা যায়, সেটা হয়তো কিছুটা আসতে পারে। সম্ভবত এটা কিছুটা হলেও আলাপ আলোচনায় থাকবে, কারণ এটা পূর্ব প্রস্তুতির যে কাগজপত্রগুলো সেখানে উল্লেখ আছে। কিন্তু এটা আমাদের দিক থেকে এটা খুব বেশি জোরালোভাবে কখনো আলাপ আলোচনায় আনা হয়নি। শুধুমাত্র মানে যেটা এখন পর্যন্ত ব্যবহৃত হয়েছে, যেটা ইউএস স্টেট ডিপার্টমেন্টের মাধ্যমে অতীতে হয়েছে, সেটার উপরেই জোরদার করা হয়েছে। কিন্তু এটার অন্যান্য অপশনগুলো আসলে এখন পর্যন্ত এক্সপ্লোর হয়নি, কাজে সেটা একটা সম্ভাবনা থাকছে। তবে সেখানে একটা ব্যাপার আছে যে এটা নিয়ে বিতর্কটা আছে এই কারণে যে তাহলে আমরা যে ভাবি যে স্থায়ীভাবে তারা অন্য তৃতীয় একটি দেশে চলে যাবে, তাহলে তাদের নিজেদের দেশে আর কখনো ফেরা হবে না। এখন বাস্তবতাটা হচ্ছে তাদের নিজেদের দেশের অবস্থাটা যদি দীর্ঘসূত্রিতার মধ্যে চলে যায়, তখনই তৃতীয় দেশটা যদি দক্ষিণ পূর্ব এশিয়ার মতো কোথাও হয় বা যেখানে অস্থায়ীভাবে তারা থাকবে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সময়, আমরা 1 বছরও বলছি না, 3 বছরও বলছি না, আবার 30-40 বছরও বলছি না, এর মাঝামাঝি জায়গায় যদি কোনো একটা জায়গায় করা যায়, যে কোনো সময় যদি এখানে রাজনৈতিক পরিবর্তনের মধ্যে দিয়ে মিয়ানমারের অবস্থার পরিবর্তন হয়, তাহলে যদি তারা ফেরত যেতে পারে, সেইটার একটা সম্ভাবনা হয়তো আলাপের প্রয়োজন রয়েছে। তবে এখনও এটা যথেষ্ট পরিমাণে আলাপে আসেনি। ধন্যবাদ জনাব শাহাব আলম খান। 1978 সালে দ্বিপাক্ষিক উদ্যোগে বেশ কিছু রোহিঙ্গা ফেরত গিয়েছিল। তো আমরা দ্বিপাক্ষিক মানে বহুপাক্ষিকভাবে আমরা আলোচনা করলাম যে আসলে খুব বেশি অপশন নেই, আর সবারই তো স্বার্থ আছে। তো আমরা দ্বিপাক্ষিকভাবে এগোতে পারি কিনা, যেভাবে 1978 সালে সম্ভব। 78 সালের বাস্তবতা আর সম্ভব হয়েছিল। 2025 না, অবশ্যই না, এর অবশ্যই না। বাস্তবতা এক কিন্তু না। আমাদের তো সব অপশনেই তো চেষ্টা আমি করতে হবে। সেটাই বলছি যে 78 সালে মানে নে ইউএনের সময় বেশ কিছু 2 লাখ তখন মিয়ানমারের অন্ততপক্ষে এক ধরনের মানে Stable যেটাকে government আমরা বলি যে সিভিলাইজড অ্যাপ্রোচ টু দি গ্লোবাল অর্ডার ছিল। এবং এই রোহিঙ্গা ইস্যুটা এখনকার না, প্রথম রোহিঙ্গারা কিন্তু বাংলাদেশের রেফিউজি হিসেবে আসেন 40-এর দশকে, এবং এটা কিন্তু ডকুমেন্টেড, হিস্টোরিক্যালি ডকুমেন্টেড, তাই না? এবং সেই সময় যে চিটাগংয়ের কমিশনার যিনি ছিলেন, মানে তিনি কিন্তু তাদেরকে 100টা বোটে করে এসেছিলেন এবং তাদেরকে কিন্তু রেফিউজ দেওয়া হয়েছিল, এবং পরবর্তীতে তাদের কিছু মানুষ এখানে থেকেছেন, বাকিরা চলে যান। এবং সেই বিষয়ে বিস্তর মানে ব্রিটিশ আমলের ডকুমেন্টেশনগুলি কিন্তু আছে। এখন পয়েন্টটা হচ্ছে যে আপনার 78 সালে যেহেতু বাংলাদেশ একটা ভেরি স্ট্রং
মেজার নিয়েছিল। সেটার মধ্যে মিলিটারি কম্পোনেন্ট ছিল, ডিপ্লোম্যাটিক কম্পোনেন্ট ছিল এবং পলিটিক্যাল কম্পোনেন্ট ছিল। এটা আপনি অনেকটা দেখতে পেয়েছেন 1991-92 সালে, সেখানেও কিন্তু আপনার এই তিনটা কম্পোনেন্টই ছিল। 2017-র পরে এটা পুরোটাই পলিটিক্যাল কম্পোনেন্টে, যেখানে মিলিটারি কম্পোনেন্ট ওয়াজ লেসার এক্সেপ্ট ফর মানে রোহিঙ্গা ম্যানেজমেন্ট বা প্রোটেকশন বা এটার বাইরে, যে কারণে আমরা দুটো উইং বাদ দিয়ে শুধুমাত্র পলিটিক্যাল সলিউশনের দিকে যাচ্ছিলাম, যেটার কারণে রেজাল্টটা হয়নি। এবং সেখানে আমরা বড়ভাবে দেখেছি যে আমরা খুব বেশি রকমের কোন দেশ কি ভাবছে কি করবে সেটা নিয়ে ব্যস্ত ছিলাম, যে কারণে এখানে মিনিংফুল কোনো সলিউশন আসাটা ইজি ছিল না। 2024 পরবর্তী সময়ে আমাদের দুটো অ্যাসেট আছে। একটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে, মানে গ্লোবাল পার্সোনালিটি, তার একটা বড় রকমের ইনফ্লুয়েন্স আছে গ্লোবাল পলিটিক্সে, সেটার কারণে আমরা হয়তোবা একটা বড় রকমের ইম্পিটাস দেখতে পাচ্ছি। কিন্তু মুশকিলটা হচ্ছে এই সরকারের সময়টা খুব কম, এবং এটা বাস্তবতা। অনেকে হয়তো বাস্তবতাটা নিরীক্ষে নিতে চান না, কিন্তু ডক্টর ইউনূস এবার তো ফেব্রুয়ারিতে ইলেকশনের কথা বলেছেন। সুতরাং এই তাদের বাস্তবতাটাও, মানে যেটাকে আমরা বলি পলিটিক্যাল লাইফ স্প্যান, কিন্তু খুব বড় না। এটা হলো একটা। কিন্তু পরবর্তী পলিটিক্যাল গভর্নমেন্ট, আমি কিন্তু বারবার বলছি পরবর্তী পলিটিক্যাল গভর্নমেন্ট, কারণ এই সময়টা খুব ছোট। তো সো পলিটিক্যাল গভর্নমেন্টকে কিন্তু ডক্টর ইউনূসের যে লিগেসিটা, এটা কন্টিনিউ করতে হবে। দ্বিতীয় যে বিষয়টা থাকে সেটা হলো যে এই মুহূর্তে যে গ্লোবাল জিওপলিটিক্যাল সিচুয়েশন, সেইখানে বাংলাদেশকে কোনো না কোনো একটা অ্যালায়েন্স পলিটিক্সের দিকে কিছুটা হলেও টিল্ট করতে হবে। কেন করতে হচ্ছে? একটা হলো চীন কেন্দ্রিক আর একটা হলো মার্কিন যুক্তরাষ্ট্র কেন্দ্রিক। এখন বাংলাদেশের পলিটিক্যাল চয়েসটা তাহলে কোথায়? এখন সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এই যে আপনি যে প্রশ্নটা করলেন যে 78 বা 92 বা 2025-এ এসে এইখানে বাংলাদেশ, যেটা আমি প্রথমেই বললাম, যে বাংলাদেশকে তার মিলিটারি ডেটারেন্স তৈরি করতেই হবে এবং সেই সাথে ডিপ্লোম্যাটিক প্রসেসটার মধ্যেও থাকতে হবে। সুতরাং এই দুটা, রোহিঙ্গাদের যেটা আমি বললাম যে তাদের পলিটিক্যাল লিডারশিপ, নেগোসিয়েশন লিডারশিপ তৈরি করতে হবে এবং তাদেরকে দায় দায়িত্বটা দিতে হবে। এখন সেটা কি ফর্মে হবে সেটা নিয়ে আমরা হয়তো যথেষ্ট আলোচনা করতে পারি। এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় যে জায়গাটা আমি এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি সেটা হলো ন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং, ন্যাশনাল কনসেনসাস অ্যান্ড ন্যাশনাল ন্যারেটিভ। রোহিঙ্গা বিষয়ক আমাদের ন্যারেটিভটা কি? এক এক রকমের ন্যারেটিভ, এনজিওওয়ালাদের এক রকমের ন্যারেটিভ, সেইখানে তারা বিস্তর রকমের চিন্তাভাবনা করেন। আমাদের বিভিন্ন জ্ঞান বুদ্ধির মধ্যে যে সীমাবদ্ধতা বা অসীম ক্ষমতা, সেইগুলি নিয়েও আমরা বারবার বলি। কিন্তু মুশকিলটা হচ্ছে যে আমাদের একটা ন্যাশনাল ন্যারেটিভ নাই। এবং আমি মনে করি এই জায়গাতে বাংলাদেশ সরকারের উচিত হবে একটু ফোকাস করা। কারণ আপনি যখন নেগোশিয়েট করবেন, যেটা আসিফ ভাই খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে, লোকাল ইন্টিগ্রেশন, এটা কি আমার ন্যাশনাল ন্যারেটিভে আছে কি নাই, রাইট? আপনি বলছেন থার্ড পার্টি রিসেটেলমেন্ট। এখন রিসেটেলমেন্টের ক্ষেত্রে আপনি, আমার মনে হয় যে ডক্টর ইউনূস বা মিয়ানমার রোহিঙ্গা হাই রিপ্রেজেন্টেটিভ যিনি আছেন, তিনি হয়তো এই জায়গাগুলি একটু গুরুত্বের সাথে চিন্তা করতে পারেন যে রিসেটেলমেন্টের জন্য আমরা কিছু করতে পারি কিনা। কারণ ওনাদের এই গ্লোবাল কানেকশনটা আছে, যেটা অনেক ক্ষেত্রেই লোকাল পলিটিশিয়ানদেরও নাই এবং আমাদের সিভিল সোসাইটির তো নাই। সুতরাং ওনাদেরকে হয়তো একটু ফার্দার যে রিসেটেলমেন্টটা দেখতে পারি কিনা। আর থার্ড যে জিনিসটা আমাদের দেখা দরকার সেটা হলো যে এই ভলান্টারি ডিগনিফাইড রিপ্যাট্রিয়েশনের একটা বিষয় আছে, এবং এটা আমাদের আর্টিকেল 25 কনস্টিটিউশনের সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। সুতরাং উই স্ট্যান্ড ফর দি অপ্রেসড অ্যান্ড রিপ্রেসড পপুলেশন। সুতরাং তাদের সেফটি, সিকিউরিটি, তারা কখন মনে করেন রাখাইনে তাদের ফেরত যাওয়ার জন্য সময় হয়েছে, সেইটা আমাদেরকে বুঝতে হবে। সুতরাং আমরা এটা বললেই হবে না যে আগামী বছর সবাই চলে যাবে বা হবে। সুতরাং সেই জায়গাতে আমাদের একটু প্র্যাগম্যাটিকভাবে চিন্তা করে যে তাদের সাথে রাখাইনের যোগাযোগ করানো এবং তাদের মধ্যে কনভারসেশন হওয়াটা খুবই জরুরি। ধন্যবাদ। জনাব আসিমুনির, রোহিঙ্গারা তো আমাদের মানে ন্যাশনাল সিকিউরিটির জন্য একটা থ্রেট। তো আরসা সহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা দেখা যাচ্ছে। তো সেই বিষয়গুলো যথাযথভাবে অ্যাড্রেস হচ্ছে কিনা, যেহেতু যতদিন, যেটা আমরা আগের আলোচনা, যতদিন তাদের প্রত্যাবাসন সম্ভব না হচ্ছে ততদিন সমস্যাটাকে তো আমাদের যতটা সম্ভব ম্যানেজমেন্ট করে চলতে হবে। সেটাও এবং রিপেটেশনের ক্ষেত্রে সেটা অনেক ক্ষেত্রে বাধা তৈরি করছে কিনা এই সশস্ত্র গোষ্ঠীগুলোর উত্থান। সশস্ত্র গোষ্ঠীগুলোর ব্যাপারে যেটা দরকার, যেটা যদি আমাদের এখন একটা মানে একটা হলো যে আমাদের নিজস্ব ন্যারেটিভের, যেটা সাহেবানভাবে বললেন, প্লাস হচ্ছে যে একটা কর্মকৌশলের জায়গা, যদি সেক্ষেত্রে নিরাপত্তার ঝুঁকির জায়গাগুলোকেও সেইভাবে বিশ্লেষণ করার দরকার আছে।
কারণ এখন পর্যন্ত যেটা হচ্ছে যে সশস্ত্র গোষ্ঠীগুলো আছে তারা কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সশস্ত্র কর্মকাণ্ডের মধ্যে নেই, কিন্তু এটার প্রভাবটা থাকতে পারে সীমান্ত বিশেষ করে। এলাকাগুলোতে আছে সংশ্লিষ্ট। হ্যাঁ, কিন্তু বিশেষ করে যেটা প্রভাব থাকতে পারে সেটা হচ্ছে যেহেতু এখানে অস্ত্র ব্যবহৃত হচ্ছে এবং অনেক ক্ষেত্রে স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহৃত হচ্ছে, এগুলো কোনোভাবে আমাদের এখানে অস্ত্রবাজারে অথবা সন্ত্রাসীদের হাতে চলে আসতে পারে কিনা, সেইটার জন্য যেটা দরকার এখন যেটা আছে যে খুব মিনিমামভাবে ক্যাম্পের ভেতরের এলাকাতে পুলিশের যে ফোর্সটা আছে এপিবিএন, তারা ওখানে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে। সেটা কিছুটা হলেও তারা সফল হচ্ছে এবং গত বছর দুয়েকের মধ্যে বিশেষ করে র্যাব সহ অন্যান্য সংস্থাগুলো বিভিন্নভাবে চেষ্টা করেছে গোয়েন্দা সংস্থার তথ্য নিয়ে এই যে সশস্ত্র গোষ্ঠীগুলো আছে সেগুলোকে মোটামুটি কিছুটা হলেও তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে। কিন্তু যেটা হচ্ছে যে ধরপাকড় যখন হয় তখন দেখা যায় তাদের সেকেন্ড টিয়ার বা থার্ড টিয়ারের লিডারশিপরা আবার সে দায়িত্বে চলে আসে। কাজে এখানে যেটা করতে হবে যে এখানে আসলে আমাদের মানে নিয়মিত আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে এগুলো মোকাবেলা করা যাবে না। দেখতে হবে যে অন্যান্য দেশেও এরকম একটা পরিস্থিতিতে যেখানে অন্য দেশের বাসিন্দারা আছে এবং এখানে বিশেষ করে আমরা যেহেতু একটা বর্ডার এলাকার কাছে, এখানে ড্রাগ থেকে শুরু করে আরও অনেক ধরনের বিষয় আছে, এখানে একটা সমন্বিতভাবে এবং প্রয়োজন হলে আন্তর্জাতিক চিন্তাভাবনাও করা দরকার যে এখানে নিরাপত্তা বিধানটা করতে হলে, এবং শুধু এটা আসলে বাংলাদেশের জন্য ঝুঁকি না, এটা ডক্টর ইউনূসের মধ্যে বলেছেন যে এই ঝুঁকিগুলো ভূ রাজনীতির ক্ষেত্রে এবং আমাদের এই অঞ্চলের জন্য। কাজে সেটা সমন্বিতভাবে একটা আলোচনা দরকার যে এই সশস্ত্র গোষ্ঠীগুলো কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। কারণ আমরা যেটা শুনতে পাই বা অনেক সময় ইনফরমালিও জানতে পারি যে এরা কিন্তু অবাধে মিয়ানমারের ওদিকে যায়, আমাদের এখানে আসে। তো অর্থাৎ আমাদের যে বর্ডার ফোর্সগুলো আছে তারা কিন্তু এখানে খুব একটা বেশি কিছু করতে পারছে না, কিন্তু তারা জানে। কাজে এখানে আরাকান আর্মির সাথেও তাদের কনফ্রন্টেশন হয়েছে, এরকম বিভিন্ন রকম হচ্ছে। আবার এরকমও আমরা শুনছি যে আমাদের এখানে যে রোহিঙ্গারা আছে তাদেরকে ওখানে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদেরকে মানে ফুড সোলজার হিসেবে বা ঢাল হিসেবে ব্যবহার করছে সেখানে জান্তা সরকার। তো এবং আরাকান আর্মিটাও কিন্তু সেখানে একটা ফ্যাক্টর যে আরাকান আর্মি এবং রোহিঙ্গাদের মধ্যে কিন্তু বিশ্বাসের কোনো জায়গা নেই। তো এই জায়গাগুলোর ক্ষেত্রে কিন্তু আসলে একটা অন্যভাবে চিন্তা করা দরকার। আপনি যেটা বলছেন যে নিরাপত্তার জায়গা থেকে স্বাভাবিক নিরাপত্তা চিন্তাতে হবে না, সেই ক্ষেত্রে যেটা একটা হতে পারে যে আমাদের যেই পিস কিপিং ফোর্সে আমাদের যে সেনাবাহিনীর কর্মকর্তারা বিভিন্ন দেশে সুনাম অর্জন করেছেন, তাদের অতীত অভিজ্ঞতার ভিত্তিতে তারা কিছু চিন্তা করতে পারেন যে অন্যান্য দেশে যেখানে আভ্যন্তরীণ সংঘাতগুলো রয়েছে বা সশস্ত্র গোষ্ঠী রয়েছে, আফ্রিকা সহ অনেক জায়গায় কিন্তু আমাদের পিস কিপিং ফোর্সরা কাজ করেছেন, তারা যদি এখানে কিছু গাইডেন্স দিতে পারেন যে এখানে আসলে কোন ধরনের ব্যবস্থা নিলে এটা এই ভূ রাজনীতির ক্ষেত্রেও কিছুটা নিয়ন্ত্রণ করা যাবে এবং আমাদেরও নিরাপত্তার ঝুঁকি হবে না। ধন্যবাদ। আমাদের আরেকটা বিরতি নেওয়ার সময় হয়েছে, আমরা দর্শক আরেকটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরে। জনাব শাহাব খান, আমরা বিরতিতে আলোচনা করছিলাম যে সরকারের যেসব মানে উদ্যোগ আছে, পদক্ষেপ আছে, সেখানে মিয়ানমারের মানে অংশগ্রহণ আমরা তেমন একটা দেখি না। মানে আসল স্টেক তো আসলে মিয়ানমার গভর্নমেন্ট বা মিয়ানমার। তো এই যে যেসব আলোচনা বহুপাক্ষিক বা দ্বিপাক্ষিক যেটাই হোক না কেন, মিয়ানমারের উপস্থিতি আসলে এত কম, সেখানে সাফল্য আসবে কি করে? এটা একটা ইস্যু। আরেকটা হচ্ছে যে মিয়ানমারের সাথে বাংলাদেশের সাথে চুক্তি হয়েছিল, তারা তো পরিচয় যাচাই সাপেক্ষে রোহিঙ্গাদের ফেরত নিতে রাজিও হয়েছে, সেটার তো কোনো অগ্রগতি নেই। সেটা কেন বন্ধ আছে? সেটার বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না? জটিল বিষয়। কারণ প্রথম কথা হলো যে মানে এফডিএমএন হিসেবে যে তাদেরকে বলা ফোর্সফুলি ডিসপ্লেসড মায়ানমার ন্যাশনাল, তো সেখানে যেমন একটা রেকগনিশন আছে এবং 1978-এ মানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় যে চুক্তিটা হয়েছিল সেইখানেও কিন্তু স্পেসিফিক্যালি রেকগনিশন দেওয়া আছে। সুতরাং এই মানুষগুলিকে তো আর আপনি ডিনাই করতে পারেন না, মানে ইরেজ করে ফেলবেন। তার মানে ডকুমেন্ট কিন্তু আছে, ইন্টারন্যাশনাল কোর্টেও ডকুমেন্টেশন করা আছে। এবং আপনার মজার ব্যাপার হলো এইখানে যে এই এনএলডি সরকারের সময় এদেরকে বের করে দেওয়া হলো এবং এনএলডি সরকারের সময় আরাকান আর্মিকেও কিন্তু টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে, এবং এই এনএলডি সরকারই তো এনইউজি, ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট। এখন এই অং সান সুকির সময়ও কিন্তু ওনারা যখন এদেরকে বের করে দিচ্ছে নিশ্চুপ ছিলেন, যখন মিলিটারি কু হলো তারপরে গিয়ে ওনারা মানে তাতমাদের বিরুদ্ধে দাঁড়ালেন। এখন মুশকিলটা হলো যে তাদের উপরে তো রোহিঙ্গাদের কোনো কনফিডেন্স থাকার খুব একটা জায়গা নেই, আরাকান আর্মিরও নাই। সুতরাং এই জায়গাতে যে জিনিসটা আমাদের কূটনৈতিক দুর্বলতা যেটা, সেটা হলো যে মায়ানমারকে এই পুরো প্রসেসটার মধ্যে এনগেজ করা, এবং মায়ানমার তো খুব স্বাভাবিকভাবে এনগেজ হবে না। তবে একটা ভালো হলো যে ব্যাংকক মিটিংয়ের সময়, যে বিমস্টেকের মিটিংয়ের সময় অন্ততপক্ষে যে হাই রিপ্রেজেন্টেটিভ আছেন বা ডক্টর ইউনূসের ভিজিটের সময় মায়ানমার কিছুটা
উপস্থিতি জানান দিয়েছিল এবং উপস্থিতি জানান দিয়ে এক ধরনের কমিউনিকেশন করেছিল, কিন্তু এখানে কোনো কমিটমেন্ট আসে নাই। এবং আপনি যে 1,80,000-এর কথা বললেন, ভেরিফিকেশনের কথা বললেন, এই ভেরিফিকেশনের সাপেক্ষে তাদেরকে নিয়ে যাওয়া। সুতরাং এখানেও তো আবার আরেকটা বিষয় আছে যে সেফ অ্যান্ড ডিগনিফাইড রিপ্যাট্রিয়েশন হবে কিনা, তো তারা গেলে ওখানে থাকবেটা কোথায়? সুতরাং 1,80,000 মায়ানমার সরকার যদি নেয়ও, সেখানে আপনার একটা বড় প্রশ্ন থাকবে যে যাবে কোথায়। আর যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হলো, যেটা আমি আসিফ ভাইয়ের কাছ থেকে নিই, এই যে আমাদের একটা বিস্তর ইউএন এক্সপিরিয়েন্স আছে আফ্রিকাতে, আমরা কনফ্লিক্ট বলেন, পোস্ট কনফ্লিক্ট রিকনস্ট্রাকশন বলেন, কনফিডেন্স বিল্ডিং বলেন, এই যে আমাদের যে লব্ধ জ্ঞানগুলি আছে, এটাকে কিন্তু আমরা ব্যবহার করি নাই। সুতরাং এটাকে আমার মনে হয় যে এই সরকার বা ভবিষ্যতে যে সরকার আসবেন, তাদের কিন্তু এই জ্ঞানগুলি ব্যবহার করা দরকার। কারণ মিলিটারির, অন্ততপক্ষে মিলিটারি বা পুলিশের যারা ছিলেন মানে ইউএন পিস কিপিং মিশনে, বা সিভিলিয়ান যারা ছিলেন পিস কিপিং মিশনে, তাদেরকে নিয়ে কিন্তু আপনার এই ডিপ্লোম্যাটিক প্রসেসের মধ্যে তাদেরকে আনাটা খুবই জরুরি। কারণ আপনার কনভেনশনাল ডিপ্লোমেসিতে আমার কিন্তু খুব একটা আউটপুট আসছে না। সুতরাং আমি মনে করি, যেটা আসিফ ভাই একটা মানে অসাধারণ পয়েন্ট এখানে নিয়ে এসছেন, যে আমাদের যে ইনস্টিটিউশনাল মেমোরিগুলি আছে, সেইগুলিকে এইখানে কাজে লাগানোটা এই মুহূর্তে আমাদের জন্য খুবই দরকার। আদারওয়াইজ যে জিনিসটা বললাম, যে আপনি এখন আপনাকে খুঁজতে হবে থার্ড পার্টি রিসেটেলমেন্ট, অথবা আপনাকে খুঁজতে হবে যে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি যাতে কিছুদূর চলতে পারে, এবং ভবিষ্যতে দোহাতে আমরা কি পাবো সেটার উপরে ধন্যবাদ। ভরসা। একটু স্পর্শকাতর, তারপরও যেন আসিমুনের যে রোহিঙ্গাদের সমস্যা বা রোহিঙ্গা প্রত্যাবাসন দেরি হলে ইন্টিগ্রেশন বা লোকাল ইন্টিগ্রেশন কি হতে পারে, বা তাদের আত্মীকরণের ব্যাপারে কি এটা আমরা যেমন চিন্তা করতে পারি? আন্তর্জাতিক আলোচনায় তো এটা আসে বা আসবে। এখন আমরা শুধুমাত্র এটাকে ডিনাই না করে এটার বিকল্প আর কি থাকতে পারে এবং কিভাবে এটা ম্যানেজ হতে পারে, সেই জায়গাগুলো আমাদের নিজেদের মধ্যে একটা ন্যাশনাল কনসেনসাস দরকার, আলাপ আলোচনা দরকার। এখন ধরেন আমরা যদি চিন্তা করি 2017-র আগে বলা হতো যে প্রায় 3 লাখের মতো রোহিঙ্গা বাংলাদেশে ছিল। তো তারা মানে এক ধরনের একটা স্টেটলেস অবস্থাতেই তারা ছিল। সেখানে রোহিঙ্গা শরণার্থী কমিশনারদের দায়িত্বে ছিল দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। আমাদের কিন্তু খুব সংকট তখন হচ্ছিল না। 17-র পরে সংকটটা আরও বেড়ে গেছে। তার মানে যদি আমরা থিওরিটিক্যালি ধরি যে আগে যে 3 লাখ ছিল, এই 3 লাখ রোহিঙ্গা মোটামুটি আমরা সামহাও ম্যানেজ করতে পারছিলাম বাংলাদেশের ভেতরে, যে কোনোভাবেই হোক। তো সেরকমভাবে যদি একটা নেগোসিয়েশন ফিউচারে কখনো করা যায়, তার মধ্যে রিসেটেলমেন্টের প্রসঙ্গটাও আসবে, যে কয়েক লাখ যদি বাংলাদেশ নিজে, সেটা আত্মীকরণ না বলুক, অন্য কোনো ভাষায় যাক, যে ঠিক আছে এটা দীর্ঘকালীন এবং যারা শরণার্থী হিসেবেই এক ধরনের স্বীকৃতি পাবে, বা শরণার্থী স্বীকৃতি দিয়ে তাদেরকে দীর্ঘকালীন থাকার একটা ব্যবস্থা করা যেতে পারে, যদি মিয়ানমারের অবস্থার পরিবর্তন না হয় দীর্ঘকালের জন্য, সেরকম একটা জায়গা। এবং এর সাথে থার্ড পার্টি রিসেটেলমেন্ট যুক্ত করে সেইটার জায়গা থেকে, কিন্তু তারপরেও অন্যান্য জায়গা থেকে এখানে রোহিঙ্গারা নিজেরা কি চাচ্ছে, কারণ তারাও, যেটা আমরা এখনও দেখছি যে তারাও বলছে যে তারা নিজেদের দেশে ফেরত যেতে চায়। এখন তাদের মধ্যে সবাই হয়তো এখানে বাংলাদেশে থাকতে চায়ও না, তারা হয়তো অন্য আরেকটা দেশের কথাই চিন্তা করে, অথবা মিয়ানমারে যাওয়ার কথা। যেতে চায়, সৌদি আরবে যাওয়ার জন্য অনেকে। হ্যাঁ, সেটা আছে, কারণ তাদের যেহেতু অলরেডি একটা ধারাবাহিকতা আছে, মালয়েশিয়াতে আছে, সৌদি আরবে আছে। কাজে এই জায়গাগুলোর সাথে আলাপের একটা প্রয়োজনীয়তা রয়েছে। কিন্তু কাজে এটাকে একটা মানে ওভারঅল জায়গা থেকে দেখতে হবে, যে যদি বাংলাদেশে ইন্টিগ্রেশনের কথা আসে তাহলে কিভাবে এটা হতে পারে। এখন এটাও কিন্তু যুক্তি হিসেবে আসবে যে বাংলাদেশ তো বিহারিদের ব্যাপারেও একটা অবস্থান নিয়েছে, তাদেরকে আলটিমেটলি আমাদের এখানে নাগরিকত্ব দেওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে। তো সেই ধরনের জায়গা কিন্তু প্রশ্ন করা হবে। আমাদের যেটা হয় যে এগুলো অনেক সময়ই রাজনৈতিকভাবে, আমরা অতীতে দেখেছি যে রাজনৈতিকভাবে উত্তর দেওয়া হয়, খুব বেশি চিন্তাভাবনা বিশ্লেষণ না করে। এটা আমাদের ভেতরে একটা পলিসিগত জায়গা থেকে আসা উচিত, যে এই ধরনের জায়গায় যদি আলাপগুলো আসে, আমরা নেগোশিয়েট কিভাবে করতে পারি, একেবারে পুরোপুরি নাকচ না করে দিয়ে আমরা নেগোশিয়েটের কোন জায়গাগুলোতে যাব। আচ্ছা, আমি আরেকটু যে যোগ করতে চাই, যেটা দোহার প্রসঙ্গটা আছে, একটা পটেনশিয়াল থাকতে পারে যেটা হয়তো আলাপ করা উচিত বা সরকারের ভাবা উচিত। এখনও মিয়ানমারে যেহেতু দুটো পক্ষ আছে, এবং হয়তো ঠিক আছে এখন এগিয়ে আছে আরাকান আর্মি, কিন্তু কোনো সিদ্ধান্তের জায়গাতেও বা চূড়ান্ত কোনো জায়গায় কিন্তু পৌঁছায়নি। কাজে দোহার জায়গায় যদি, বা দোহার প্রসেস যদি এরপরে হয়, সেখানে এই দুই পক্ষকে এনে এখানে যুদ্ধাবস্থাকে শান্তিপূর্ণ একটা সমাধানের জায়গায় যাওয়ার মতো সৃষ্টি করা যায় কিনা, কোনো তৃতীয় দেশ হোক অথবা জাতিসংঘের তৃতীয় হিসেবে মধ্যস্থতার জায়গা। সো দোহাটা একটা কমন প্ল্যাটফর্ম হতে পারে, যেখানে আরাকান আর্মি এবং তাকমাদাওকে এক জায়গায় এনে
আলাপ আলোচনা, এটা হয়তো হঠাৎ করে এখন হবে না, ডিসেম্বরে হবে না, কিন্তু এই প্রক্রিয়াটা শুরু করা যেতে পারে, যেহেতু আমরা অতীতে দেখেছি যে বিভিন্ন বিপক্ষ গোষ্ঠীকে নিয়ে এসে সমাধানের চেষ্টাগুলো দোহাতে করা হয়েছে। আমাদের হাতে সময় কম, খুব ছোট করে জানতে চাই যে চাপ প্রয়োগ, মানে চীন বা ভারত বা আমেরিকার মতো বৃহৎ শক্তির সাথে যুক্ত হয়ে চাপ প্রয়োগ, আদারওয়াইজ নেগোশিয়েট করা বা কূটনৈতিক পথে সমাধান, আসলে তো কোনটাকে আলাদা করে যাবে না যে এটা ভালো এটা মন্দ, দুটো একসাথে চালাতে হবে। আপনি কি মানে সাজেস্ট করেন যে সরকারের এই মুহূর্তে কি করা উচিত? আসলে অনেক কিছু এখন সবচেয়ে বড় ফোকাসটা করা উচিত হলো যে রোহিঙ্গা লিডারশিপ ক্রিয়েট করে রোহিঙ্গাদেরকে এনগেজ করা, যেটা আমরা এতদিন করিনি। এবং বিভিন্নভাবে মায়ানমার থেকে বার্তা দেওয়া হয় যে আমরা কাদের সাথে কথা বলবো, কি করব না করব। সুতরাং সেই জায়গাতে রোহিঙ্গাদেরকে ভয়েসটা দেওয়া, এটা একটা বিষয়। সেকেন্ড বিষয় হলো, আমরা তো দেখেছি রোহিঙ্গাদের মধ্যে ইলেকশন হয়ে তারাও নিজেদের নেতৃত্ব ইলেক্ট করেছেন, উইচ ইজ এ ভেরি গুড থিং। এখন সেই নেতৃত্বটাকে তো ব্যবহার করতে হবে আমার। সুতরাং আমরা গল্প করলে তো হবে না, সুতরাং তাদেরকেও এখানে ইন্টিগ্রেট করতে হবে ওই পলিসির মধ্যে। সুতরাং আমি মনে করি যে সরকারের মানে যে ইন্টারিম গভর্নমেন্ট আছেন তাদের এই জায়গাগুলি একটু চিন্তা ভাবনা করাটা জরুরি হবে। এবং থার্ড, যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা আমি মনে করি, যেটা ইউএন পিস কিপিং এর কথা আমরা যেটা বললাম, ওখানে তো আর ইউএন পিস কিপিং হবে না। আমাদের যে জ্ঞান লব্ধ, মানে আমাদের যে লব্ধ জ্ঞানগুলি আছে সেগুলিকে ব্যবহার করে আমরা কিভাবে মানে মিলিটারি ডেটারেন্সটা ইমিডিয়েটলি তৈরি করতে পারি এবং কি করে আমরা মিলিটারি ক্যাপাসিটিটা বিল্ড করতে পারি। কারণ 2 দিন পর পর এসে বিভিন্ন রকমের যন্ত্রণা এরা করবেই, বিভিন্ন দেশই করে। এবং আপনাকে এটাও মনে রাখতে হবে যে এই আমাদের দেশে, আমাদের আশেপাশে অনেক দেশই আছেন, তারা মনে করেন যে বাংলাদেশ একটা ডাম্পিং গ্রাউন্ড, মনে হলো কাউকে ঠেলে 2 লাখ মানুষ পাঠিয়ে শাহাব আলম খানের সাথে আপনি কিছু যুক্ত করতে চান কিনা? সরকারের কি করা উচিত সে বিষয়ে? সময় কম। যেটা আমরা শুনতে পাচ্ছিলাম যে এই 30 তারিখের সভায় একজন একটা অ্যাকশন প্ল্যানের মতো চিন্তা করা হবে, টাইম বাউন্ড অ্যাকশন প্ল্যান। তো সেখানে যদি অন্তর্বর্তী সরকারও চিন্তা করে যে তাদের যেটুকু সময় আছে এর মধ্যে কোন জিনিসগুলোকে প্রায়োরিটাইজ করা, যেটা শাহাব আলম ভাই বলছিলেন যে কোন লেগেসিটাকে ধারাবাহিকতা রক্ষার জন্য পলিটিক্যাল গভর্নমেন্টের কাছে হ্যান্ড ওভার করতে পারেন, এই বিষয়ে। ধন্যবাদ আসিফ মুনির এবং জনাব শাহাব আলম খান আমাদের এই আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি, আবারও দেখা হবে সমসাময়িক বিষয় নিয়ে। শুভরাত্রি।